আজ আমি আমার স্বামী রাশেদের কাজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে ফেলেছি। শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল, দেখি পাশে রাশেদ নেই। ডাইনিং রুমে যেয়ে পানি খেলাম। কাজের মেয়েটা ডাইনিং আর রান্নাঘরের মাঝে ছোট্ট একটা স্টোর রুমে থাকে। ওই রুমে লাইট জ্বালানো দেখে কৌতূহলবশত উঁকি মেরেছিলাম। দেখি রাশেদ মেয়েটার উপর চেপে বসে আছে। বেচারা এতটাই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমের লাইট জ্বালানো, পানি ঢালা কিছুরই শব্দ পায়নি। ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়েছি। কাজ শেষ করে রাশেদও এসে শুয়েছে বিছানায়। ফজরের আজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম। হরহর করে বমি করে বেসিন ভর্তি করলাম। তারপর চোখে মুখে পানি ঝাপটা দিয়ে পরোটার জন্য ময়দা বসালাম। আমি সকালে ঘুম থেকে উঠে রাশা চা নাস্তা খেয়ে সুন্দরভাবে বের হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতে আমি জানি না। হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেত, কিন্তু আমি কার কাছে যাব? আমার তো কেউ নেই। তেমন মাকে হারিয়েছি জন্মের পরে, আর বাবাকে 5 বছর বয়সে। মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে। রাশেদেরা অনেক বড় লোক, 2 ভাই ওরা। বনানীতে ওদের নিজেদের ফ্ল্যাট, ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের। আমার শ্বশুর শাশুড়ি দুইজনে ইউকেতে থাকেন। রাশেদের বড় ভাই ভাবি সহ ওনারা সবাই ওখানেই সেটেল। রেস্টুরেন্টের বড় ব্যবসা ওখানে। বাংলাদেশের ব্যবসাটা রাশেদেই দেখে। আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে। শেষবার এসেছিল আমার আর রাশেদের বিয়ের সময়, বছর 2 আগে। আর রাশেদের ভাই ভাবি তো আসেনি না বলতে গেলে। ওনাদের সামনাসামনি দেখি নাই কোনোদিন, ভিডিও করে কথা বলেছি শুধু। আমি রাশেদের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী বিয়ে 3 মাসের মাথায় চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের পছন্দ করে বউ বানান। বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাথ, কম লেখাপড়া জানা একটা মেয়েকে বউ বানাতে এত আগ্রহ কেন তাদের। এখন বুঝি আমি তাদের লম্পট ছেলে সব করতে মুখে বুঝে সহ্য করে ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি, সেই জন্য আমাকে বউ বানানো। রাশেদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পরে বুঝতে পারি। রাশেদ মাঝে মাঝে ঢাকার বাইরে যেত ব্যবসার কাজে বলে। অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন আসতো। রাশেদ নাকি ওর সুন্দরী পিএকে নিয়ে রিসোর্টে গেছে। রাশেদের কোনো শত্রু হয়তো আমাকে জানিয়ে দিত। রাশেদের বাসায় আসলে ওকে জিজ্ঞেস করলে অস্বীকার করতো। চেঁচামেচি করতো অনেক, বলতো আমি ছোট ফ্যামিলির, মনটাও ছোট, তাই সন্দেহ করি। রাশেদের প্যান্টে কাচতে কাচতে যেয়ে রিসোর্টের মেমো পেয়েছি একবার, কিন্তু সবই মুখ বুঝে সহ্য করেছি। আমার যে কিছু করার নেই। বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করতো। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো, বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে। আসলে নতুন একটা মেয়ের শরীর আবিষ্কার, নেশা কাজ করেছিল তখন। নেশাটা কেটে যেতেই সব শেষ। আবার অন্য মেয়েদের শরীর খোঁজার পালা। লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পেটে। 2 বছরের সংসার আমার। মেয়ের বয়স 1। এতদিন তো তাও কিছু চোখে দেখেনি, কিন্তু কালকের ঘটনা সব সময় চোখের উপর ভাসছে। গা গুলিয়ে যাচ্ছে শুধু, বমি বমি আসছে পেট থেকে। এতটা নিচে নামতে পারে রাশেদ কেন জানি বিশ্বাস হচ্ছে না। দুপুরে ভাত খেয়ে পরে রাফিয়া ঘুমিয়ে গেলে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি করতে পারি আমি। এক, মামা মামিকে সবকিছু জানানো, কিন্তু কোনো লাভ নেই। এর আগেও বলেছিলাম, ওদের উত্তর হলো পুরুষ মানুষের একটু একটু দোষ থাকে, মানে নিতে হবে। 2, শ্বশুর শাশুড়িকে জানানো কি হবে জানিয়ে। একই তো কথা বলবে। বিয়ের পর সব বলতাম, ওদের উত্তর অ্যাডজাস্ট করে নাও। 3, পুলিশের কাছে যাওয়া, কি লাভ? রাশেদ টাকা দিয়ে সব ম্যানেজ করে নেবে। 4, রাশেদকে ডিভোর্স দিয়ে চলে যাওয়া, কিন্তু কোথায় যাব আমি? লেখাপড়াও অতটা জানি না যে ভালো কোনো চাকরি জোগাড় করে নেব। 5, নিজেকেও রাশেদের মতো পরকীয়া শুরু করে দেওয়া, তাতে কি লাভ? মনে শান্তি আসবে না, মন কিছুতে সায় দিবে না। রাশেদ নোংরা কাজ করবে, আমি কেন নোংরা হব? রাশেদকে মেরে ফেলা, এটাও কোনো সমাধান না। রাশেদ মরলে কিন্তু আমি কি পাবো? সারা জীবন জেলে পচে মরতে হবে। মাঝখানে রাফিয়ার জীবনটাও নষ্ট হবে। নিজে গলায় দড়ি দেওয়া নেওয়া, কি লাভ? রাশেদ আরেকটা মেয়েকে নিয়ে আসবে, বিয়ে করে তার জীবনটা নষ্ট করবে। এমন কোনো উপায় কি আছে যাতে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না? আসলে আমার মতো কেউ নেই পরামর্শ করার মতো, আশ্রয় দেওয়ার মতো। আমার জীবনের গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখে একটা সোশ্যাল মিডিয়া গ্রুপে পোস্ট করে দিলাম। অনেকে অনেক রকম পরামর্শ দিল, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হাস্যকর। কেউ কেউ আবার বললো, এক হাতে তালি বাজে না, তোমারও দোষ আছে। তবে একটা পরামর্শ আমার খুব মনে ধরলো, খুব। সেই অনুযায়ী অ্যাকশনও নিলাম, ফলও পেলাম হাতে নাতে। আজ রাফিয়া ও লেভেল পাস করলো, অনেক ভালো রেজাল্ট করেছে। ইউকে
ইউকে থেকে ওর দাদা দাদি চাচা চাচি ওকে কংগ্রাচুলেশন করেছে। আমার খুব গর্ব হয় রাফিয়াকে নিয়ে, একদম তোমার মতো হয়েছে দেখতে। দেখতে দেখতে বড় হয়ে গেল মেয়েটা। তুমি চলে যাওয়ারও অনেকদিন পর রাশেদ, তুমি সুইসাইড করার পর তোমার আব্বু চেয়েছিল বাংলাদেশের ব্যবসাটা গুটিয়ে নিতে, আমি তা হতে দিইনি, শক্ত হাতে হাল ধরেছি। তোমাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে 3 গুণ। আমার চোখে এখন চশমা উঠেছে, মাথা চুলও ধরে পাক ধরেছে, আগের সেই টলটলে রূপ আর নেই। সেদিনের কথা মনে পড়লে হাসি পায়। ছেলে মানুষের মনে হয় ব্যাপারটা। সোশ্যাল মিডিয়া গ্রুপের একজনের বুদ্ধি শুনে তোমার আন্ডারওয়্যারে চুলকানির ওষুধ লাগিয়ে দিয়েছিলাম। অফিস থেকে কুচকি চুলকাতে চুলকাতে বাসায় ফিরলে তুমি জামা প্যান্ট ছুঁড়ে ফেলে ডাক্তারের সাথে ফোনে কথা বললে। আমি শুনেছিলাম তোমার কথা কিছুটা। তোমার যে নিষিদ্ধ পল্লীতে যাতায়াতের অভ্যাস আছে সেটা ওই দিন প্রথম জেনেছিলাম। ডাক্তার তোমাকে বলেছিল ওইরকম মেয়েদের কাছ থেকে ইনফেকশন হতে পারে। যাই হোক, ওই দিন ডাক্তারের পরামর্শের অয়েনমেন্ট আমি কিছু তোমার কুচকি আর প্রাইভেট পার্টে লাগিয়ে দিয়েছিলাম। রাত জেগে তোমার পাশে বসেছিলাম, কিন্তু তুমি এর কি প্রতিদান দিলে? 3 দিন পর সুস্থ হয়ে অফিসে গেলে, তার একদিন পর পিএকে নিয়ে ঘুরতে গেলে। জানো রাশেদ, পরের 2 মাস আরও 3বার তোমার আন্ডারওয়্যারেও এই পাউডার লাগিয়ে দিয়েছিলাম। ডাক্তারের নির্দেশ মতো তোমার সবকিছু প্রতিদিন আমি কেচে দিতাম। তুমি আমাকে যতটুকু সন্দেহ করনি, করবে কিভাবে? আমাকে তো মানুষই ভাবতে না তুমি। একটা অনাথ, কম লেখাপড়া জানা, নিচু ফ্যামিলির মেয়ে আমি। আমার বাড়িতে বাচ্চা পালবো, সংসারের কাজ করব, তোমার পছন্দের খাবার রান্না করবো, আর তুমি বাইরে বাইরে যা খুশি তাই বেড়াবে, ফুর্তি করবে। আমি প্রতিবাদ করলে বাড়ি থেকে বের করে দিবে। তুমি তো জানতে আমার যাওয়া জায়গা নেই। আমি ফিরে আসবো তোমার কাছে, আমি তোমার খেলার পুতুল কিংবা পোষা কুকুরও বলতে পারো। সব সময় তোমার সেবা করে যাব, তোমার স্বভাব অকর্ম মুখ বুঝে শুয়ে। সেই মেয়ে যে অত্যন্ত সুকৌশলে তোমার সাথে এমনটা করবে সেটা তোমার চিন্তাতেও আসেনি। তাছাড়া তোমার মনে ভয় ছিল রাশেদ। এখানে সেখানে কম জায়গায় কম মেয়ের সাথে তুমি শুয়ে বেড়াওনি। বাসার কাজের মেয়েটাও তোমার হাত থেকে রেহাই পেল না। এদের কারো কাছ থেকে ইনফেকশন তোমার হতে পারে, এই ভয়টা তোমার ছিল। তোমার কুচকি থেকে শুরু করে ওই জায়গাগুলো লাল লাল হয়ে গা হয়ে গিয়েছিল। পরে আর আন্ডারওয়্যার পরতে না পেরে তুমি ডোলা প্যান্ট পরে অফিসে যেতে। আস্তে আস্তে অফিসের অনেকে জানতে পারলো ব্যাপারটা। তোমার সুন্দরী প্রিয়রাও আর তোমার সাথে ট্যুরে যেতে রাজি হলো না। অনেকে বলা বলি করতে লাগলো তোমার নাকি খারাপ যৌন রোগ হয়েছে। গুজব তো এভাবেই ছড়ায়। তারপর তুমি বদলাওনি। একদিন রাতে কাজের মেয়ে চিৎকার শুনে ঘুম ভেঙে গেল আমার। উঠে যেতেই মেয়েটা কাঁদতে কাঁদতে তোমার নামে নালিশ দিল। ও জানতো তোমার খারাপ অসুখ। ওই রাতে খুব লজ্জা পেয়েছিলে তুমি। পরের দিন সকালে এসে তুমি আমার কাছে হাতে পায়ে ধরে মাপ চাইলে। ওই দিন বিকেলে রাফিয়াকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম। কাজের মেয়েটা এসে বলল ও তোমার সাথে একা বাসায় থাকতে ভয় লাগে, ওকে সাথে নিয়েছিলাম। সব দেখে শুনে শুকনো মুখ করে বসেছিলে তুমি। আমাকে বললে তাড়াতাড়ি ফিরো। ওইটাই তোমার সাথে আমার শেষ কথা ছিল রাশেদ। আমি যেটা ভাবিনি কখনো, মার্কেট থেকে ফিরে তোমার কোনো সাড়া না পেয়ে দারোয়ান ডেকে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলতে থাকা তোমার প্রাণহীন দেহটা দেখে চিৎকার করে উঠেছিলাম। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয় রাশেদ, কি সুখ পেতে তুমি ওসব মেয়েদের কাছ থেকে। আমি তো অনেক সুন্দরী ছিলাম, রাফিয়ার মতো ফুটফুটে একটা মেয়ে ছিল আমাদের। ওদের সাথে শোয়ার সময় আমার না হোক, আমার রাফিয়ার মুখটা কি তোমার চোখে বেশি উঠতো না রাশেদ? জানো রাশেদ, আমি এখন আর কম লেখাপড়া জানা মেয়ে না। ব্যবসা সামলানো, রাফিয়াকে মানুষ করার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও কমপ্লিট করে ফেলেছি। কাজের পাশাপাশি প্রচুর বই পড়ি। বাসায় একটা ছোট্ট একটা লাইব্রেরিও দিয়েছি। যে সোশ্যাল গ্রুপটাতে তোমার কথা প্রথম লিখেছিলাম, ওই গ্রুপটাতে লেখালেখি করে নিয়মিত আমি একটা ছোট্ট এনজিও খুলেছি রাশেদ। যেসব মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার অথচ তাদের পাশে কেউ নেই, সেসব মেয়েদের পাশে দাঁড়ায় একটা এনজিওটা। একটা এতিমখানাও আছে আমার, গোটা 50 এতিম শিশু থাকে সেখানে। কিছুদিন আগে একটা অনলাইন নিউজ পেপার থেকে আমার সাক্ষাৎকার নিয়েছে তোমার সে অনাথ, কম লেখাপড়া জানা মেয়েটি এখন অনেক কিছুর সাথে জড়িত। তার উপর আমার সবচেয়ে গর্বের জায়গা কোনটা জানার আসে, সেটা হলো রাফিয়া। ওকে নিয়ে এখন আমি তোমার ছবির সামনে দাঁড়িয়ে আছি একজন গর্বিত মা হিসাবে। আমাদের দুজনের সাথে তুমিও থাকতে পারতে রাশেদ, একজন গর্বিত বাবা হিসাবে। তোমার জন্য দুঃখ হয় রাশেদ, 2 মিনিটের বিছানায় সুখের জন্য এত সুন্দর আনন্দময় একটা জীবন তুমি মিস করলে। ওসব সম্পর্ক কখনোই সুখ বয়ে আনে না, এটা তুমি বুঝলে না। সৎভাবে সুন্দরভাবে স্ত্রী কন্যার বিশ্বস্ত থেকে বেঁচে থাকাটা কতটা মজা সেটা তুমি জানলে না। আমি লীরা খান, মরহুম রাশেদ খানের স্ত্রী, রাফিয়া খানের মা। আমার জীবনের গল্পটা আপনাদের শোনালাম। হয়তো বিধাতা চেয়েছিলেন বলে আমার জীবনের গল্পটা এমন হলো। না চাইলে রাশেদের হাতে ধরা পড়ে গল্পটা অন্যরকম হয়ে যেত। এমন হাজারো লীরা সমাজের আনাচে
সেখানে আছে রাশেদ নামে বাপের বোঝা কাঁধে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস হাসি নিয়ে ডেকে নিরাপত্তা উষ্ণতা দিয়ে ডাকছে যন্ত্রণা। তাদের খবর তো কেউ রাখে না। এসব লীলাদের বাঁচতে হলে রাশেদের মান মানসিকতা বদলাতে হবে। স্ত্রী হিসাবে না পারলে মা হিসাবে ছেলের মন মানসিকতা করে দেওয়ার চেষ্টা করো, এই প্রত্যাশায়